কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষায় 8টি প্রশ্ন নিয়ে অনেকের মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। অনেকেই কল করে জানিয়েছিলেন কি স্যার এই প্রশ্নগুলো একটু দেখতে। তো আমি এই 8টি প্রশ্ন অ্যানালিসিস করে দেখেছি যে 4টি প্রশ্নতে ডবল উত্তর হবে এবং সবাই নাম্বার পেতে পারে। তো 97-এর প্রশ্নটা দেখো, বজ্রপাতের সময় নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়? তো প্রথমত বলি, বাতাসের নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে বজ্রপাতের সময় তৈরি হয় সেটা হচ্ছে NO। NO বলতে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন মনোঅক্সাইড। এরপর এই নাইট্রোজেন মনোঅক্সাইড বা নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে যেটা তৈরি করে সেটা হচ্ছে NO2 মানে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে দুটো উত্তর সঠিক হচ্ছে, একটা নাইট্রিক অক্সাইড এবং একটা নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এই ক্ষেত্রে যেহেতু দুটো উত্তর রাইট হচ্ছে তার জন্য সবাইকে নাম্বার দেওয়া উচিত। কারণ এমন অনেকেই থাকবে যে দুটো উত্তর আছে বলে হয়তো সে উত্তর করেনি, সে নেগেটিভের ভয়ে হয়তো করেনি, তার জন্য আমার মনে হয় এক্ষেত্রে সবাইকে নাম্বার দেওয়া উচিত। তারপর আসবো 77-এর রেজনিং। তো দেখতে পাচ্ছ যে 8 থেকে 81 73 বেড়েছে। কত বেড়েছে? 73। তখন তুমি 64-র সঙ্গে যদি 73 বাড়িয়ে দাও তাহলে দেখতে পাচ্ছ উত্তর আসছে 137। তা সেই হিসাবে এটা অ্যান্সার। আবার যদি তুমি 8কে লিখো যে 2 কিউব এবং 81কে লিখতে পারো 3⁴। 64কে তুমি লিখতে পারো 4 কিউব। তাহলে বলো এবার কি হবে? 2 থেকে 3 হয়েছে, 1 বেড়েছে, তাহলে 4 থেকে কি হবে? 1 বাড়বে 5 হবে। পাওয়ারের 3 থেকে 4 হয়েছে, তাহলে এখানেও পাওয়ারের 3 থেকে 4 হবে 5⁴। 5⁴ মানে 625। তা দুটো লজিকই এখানে খাটছে, অতএব এখানে CD দুটোই রাইট। তাহলে এক্ষেত্রেও আমার মনে হয় যে এখানে সবাইকে নাম্বার দেওয়া উচিত। তারপর দেখো 55 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি ব্যবহার করা হয়। তো অপশান এতে দিয়েছে মূল্যবান পাথর ও রত্নের ত্রুটি নির্ধারণ করতে। তো অবশ্যই এটা রাইট অ্যান্সার। তারপর দেখো বি অপশানে দিয়েছে যে হার্টের অসুখ নির্ণয় করার জন্য। তো হার্টের অসুখের জন্য বলতে পারি যে অবশ্যই ECG বা বলতে পারো ইকো বা CT স্ক্যান, MRI এগুলো করা হয় ঠিকই, কিন্তু হার্টের অসুখ নির্ণয়ের জন্য প্রাথমিক যে টেস্টটা করা হয় সেটা কিন্তু এক্সরেই করা হয়। তাই জন্য এটা তো কোনো ভুল দেখতে পাচ্ছি না, এটার মধ্যেও রাইট দেখতে পাচ্ছি। তো এগুলো তো অবশ্যই করা হয়, ECG, CT স্ক্যান বা MRI, বা ইকো, এগুলো তো অবশ্যই করা হয়, কিন্তু তার আগে প্রাথমিকভাবে অবশ্যই এক্সরে করা হয়। তাহলে এটাও তো অবশ্যই সঠিক আছে, হার্টের অসুখ নির্ণয় করার জন্য এক্স রশ্মি ব্যবহার করা হয়, কোনো তো ভুল দেখতে পাচ্ছে না এর মধ্যেও। তাহলে আমার এক্ষেত্রেও মনে হচ্ছে যেখানে A, B দুটোই রাইট অ্যান্সার। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, নিচের শব্দগুলির মধ্যে কোনটির সাথে বাকিটির সবচেয়ে কম মিল? তো অবশ্যই যে হর্স তো রাইট, হর্স হচ্ছে গৃহপালিত পশু, বাকিগুলো গৃহপালিত পশু নয়। কিন্তু অনেকে জানিয়েছিলে কি স্যার জেব্রাটা একটু দেখবেন, তো জেব্রাটাও অবশ্যই রাইট হবে, এটাও হবে রাইট। কেন হবে এই কারণে বলি, কারণ জেব্রা কিন্তু আমাদের ভারতের মধ্যে দেখতে পাওয়া যায় না, জেব্রা প্রজাতি ভারতে নাই, বাকিগুলো কিন্তু ভারতের মধ্যে আছে। কিছু জেব্রা অবশ্য আছে যেগুলো সংরক্ষিত জায়গায় বা চিড়িয়াখানাতে আছে, কিন্তু জেব্রার কোনো প্রজাতি ভারতে নাই। তাহলে সেই হিসাবে জেব্রাটাও কিন্তু রাইট অ্যান্সার। এবং হর্স তো অবশ্যই রাইট, কারণ হর্স হচ্ছে গৃহপালিত পশু। তো আমার মনে হয়েছে যে এই 4টে প্রশ্ন যেহেতু ডবল উত্তর আসছে তার জন্য সবাই নাম্বার পেতে পারে। ঠিক আছে, এখন PRP বোর্ড প্রথমে কি উত্তর নেয় দেখা যাক, তারপর তোমাকে হয়তো অবজেকশন করতে হবে, অবজেকশন করার পর হয়তো এই 4টেতে সবাই নাম্বার পেতে পারো। তারপর দেখো 14 নম্বর, বিজ্ঞানের একটি শাখা আরবোরিকালচার নিচের কোন বিষয়টি নিয়ে চর্চা করে? তো এটা উত্তর অবশ্যই আমি আগেও বলেছি যে গাছের জীবন ও পুষ্টি সংক্রান্ত। অনেকে এটা জিজ্ঞাসা করছিলে স্যার অপশান এটা দেখতে, তো অপশান এটা কিন্তু হবে না। সবজি চাষ নিয়ে আলাদা একটা বিদ্যা আছে যেটাকে বলে অলেরিকালচার। ঠিক আছে, তো আরবোরিকালচার বলতে বোঝায় মেনলি গাছের পরিচর্যা বা যে গাছগুলো তুমি বলতে পারো যে কাস্টল উদ্ভিদের চাষ, ঠিক আছে, যেগুলো কাঠ হয়, এইগুলো বলতে পারো। কিছু গুল্ম গাছও অবশ্যই এর মধ্যে থাকবে। তো মেনলি বলবো আমি অ্যাকচুয়ালি পরিচর্যা, গাছের পরিচর্যা। ঠিক আছে, আর এখানে সবজিটা থাকার কারণে কিন্তু এটা বাদ চলে যাচ্ছে। সবজি চাষকে এখনই বললাম যে বলে অলেরিকালচার। ঠিক আছে, 88, এটা অনেকে বলছো স্যার C হবে না D হবে, একটু দেখতে। তো প্রথমত দেখো যে হ্যাচ নিয়ে কোনো সমস্যা নাই, এটার মধ্যে কোনো সমস্যা নাই, ঠিক জায়গাতেই আছে এবং প্রত্যেকটা জায়গাতেই আছে। তো এই জায়গাতে দেখো যে বর্গক্ষেত্রটা আছে, সেই বর্গক্ষেত্র কিন্তু চেঞ্জ হয়েছে, নিয়ে কোথায় গেছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ গিয়ে এখানে এসছে। ঠিক আছে, এবং দ্বিতীয়বারে কিন্তু সে চেঞ্জ হয়ে গেছে, এই জায়গা থেকে যখন আবার এই জায়গাতে আসছে দ্বিতীয়বারে চেঞ্জ হয়ে এস হয়ে গেছে, মানে ফিগারটা দুবার স্টে হয়েছে এবং দ্বিতীয়বারে কিন্তু সে কি হয়েছে এসে রূপান্তরিত হয়েছে। সেই এস কি হয়েছে আবার অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি গিয়ে এখানে আবার এসি থেকেছে, এসের পর দ্বিতীয়বারে কিন্তু সে আবার চেঞ্জ হয়ে এখানে চলে এসেছে, সেটা হচ্ছে আয়তক্ষেত্র।
তাহলে সেই হিসাবে এই জায়গাতে এখন কি হবে, আয়তক্ষেত্রই হবে। অতএব এই দুটোই ঠিকঠাক জায়গায় আছে, এ আর বি বাদ। এইবারে আসল জায়গা যেটা বলছে স্যার সি হবে না নতুন সিম্বল হবে। তো প্রথমে তাকিয়ে দেখো যে ও এর দিকে, ও কিন্তু ফার্স্ট চান্সেই এই জায়গায় এসে চেঞ্জ হয়ে গেছে, প্রথম চান্সেই, মানে একটা ফিগারই স্টার রেখেছে, তারপরে প্রথম চান্সেই কিন্তু চেঞ্জ হয়ে ত্রিভুজ হয়ে গেছে। এই ত্রিভুজ কি হয়েছে, পরের বারে কিন্তু ত্রিভুজই থেকেছে, মানে দুটো ফিগার স্টে হয়েছে, এবং তারপরে দ্বিতীয়বারে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে কি হয়েছে, সি হয়েছে। মানে ত্রিভুজটা কিন্তু দুবার স্টে হলো এবং দ্বিতীয়বারে চেঞ্জ হলো। এবারে সি এর কথা আসি, সি কি হয়েছে, প্রথমে একবার চেঞ্জ হয়ে সিতে এসছে, আবার মানে একবার স্টে হলো, তারপরে তাহলে কি হবে, এবারে প্রথমে ও একবার স্টে থেকেই চেঞ্জ হয়ে গেছে, এস কি হয়েছে দ্বিতীয়বার স্টে হয়ে, এস কি হয়েছে দুবার স্টে হওয়ার পর দ্বিতীয়বারে চেঞ্জ হয়েছে। তাহলে এখন সি কি হবে, সি কিন্তু তিনবার থাকবে, সি তিনবার থাকার পর তৃতীয়বারে চেঞ্জ হবে। তার মানে এই জায়গা থেকে কিন্তু সি আবার হবে, সি হবে এখানে। তার জন্য রাইট অ্যান্সার হচ্ছে সি, নতুন সিম্বল কিন্তু আসবে না। লজিকটা আমি বুঝতে পারলাম। দেখো কি হয়েছি, ও প্রথমবারেই চেঞ্জ হয়ে গেছে, তারপরে এস দুবার স্টে থাকার পর দ্বিতীয়বারে চেঞ্জ হয়েছে। তাহলে এখন সি কি হবে, সি কিন্তু এবারে তিনবার স্টে থাকবে, তারপর তৃতীয়বারে চেঞ্জ হবে। আগের ক্ষেত্রে যেমন বললাম যে বড় ক্ষেত্রটা দুবার স্টে হয়েছিল, তারপরে কিন্তু দ্বিতীয়বার চেঞ্জ হয়েছে, তারপরে এসটা দুবার স্টে হয়েছিল নিয়ে দ্বিতীয়বারে চেঞ্জ হয়েছে। তাহলে এক্ষেত্রেও কি বলেছিলাম যে আয়তক্ষেত্রটা কি দুবার স্টে হবে, প্রত্যেকটা দুই দুই করেই ছিল, কিন্তু এখানে ও একবার হয়েছে, এস দুবারে চেঞ্জ হয়েছে, এবং এস সি তাহলে এবারে তৃতীয়বারে চেঞ্জ হবে। তার জন্য সিটাই রাইট, এখানে কিন্তু কোনো ডি অ্যান্সার হবে না। অনেকে 54 প্রশ্নটাও দেখতে বলেছিলে, তো এখানে কিন্তু রাইট অ্যান্সার ডি হবে। তো এখানে যদি x:y না হয়ে যদি 5:3 হতো, তাহলে কিন্তু অনেকে অঙ্কটা করে দিত। তাহলে সেক্ষেত্রে অনেকে বলতো কি স্যার শর্টকাটটি জানি যে স্যার 5 থেকে 3 কত দিলে, 5 3কে কত দিলে এটা সমান হয়ে যায়, 1 দিলে সমান হয়ে যায়, উপরে 1 বসবে এবং যে দিচ্ছে সে নিচে বসবে, মানে নিচে বাই 5, অতএব হয়ে গেল 1/5 আনসার। এটা শর্টকাট ট্রিক্স। তো এখানে x:y দেওয়ার কারণে কিন্তু অনেকে আর এই অঙ্কটা করতে পারেনি। তো অ্যাকচুয়ালি তুমি 1 পেলে কি করে, 1 দিতে হবে সেটা পেলে কি করে, অ্যাকচুয়ালি এদের বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে পেলে, মানে 5 থেকে 3 বিয়োগ করলে নিয়ে 2 দিয়ে ভাগ করলে 2/2 নিয়ে 1 কত দিলে সমান সমান হয়ে যাবে। তার ট্রিক্সটাই হচ্ছে এটাই যে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। তাহলে এখানেও সেম, এখানে কে বড় কি করে বুঝবে কে বড়, রূপা দিয়ে যখন প্রতিস্থাপিত করছো মানে অবশ্যই সোনা বেশি আছে, রূপা দিয়ে প্রতিস্থাপিত করছো মানে কি সোনা বেশি আছে, মানে এক্সটা বড়। তাহলে কত দিলে সমান সমান হবে, তুমি বলবে যে x - y/2, এটা দিলে সমান সমান হয়ে যাবে, ঠিক আছে। সেটা উপরে বসবে, এবার নিচে কোনটা বসবে, নিচে বসবে সেটা হচ্ছে যে দিচ্ছে সে x দিচ্ছে, তাহলে নিচে x বসবে। তো আমরা এখানে আর নিচে x না লিখে ডাইরেক্ট এখানে x লিখে দিচ্ছি, তাহলে হয়ে গেল x - y/2x, অ্যান্সার হচ্ছে ডি। 91 নিচের কোনটি একটি অধাতু। তো এটা অনেকে জানিয়েছিলে কি স্যার বোরনটা দেখবেন, বোরন তো একটা উপধাতু, তো এটা দেখবেন। তো প্রথম কথা বলি যে বোরনের মধ্যে ধাতু এবং অধাতু উভয় বৈশিষ্ট্যই আছে। রাসায়নিক ধর্মের দিক দিয়ে বোরন কিন্তু একটা অধাতু, ঠিক আছে। তো সেই দিক দিয়ে কিন্তু এটা রাইটই আছে, অধাতুটাই অ্যান্সার হবে, ঠিক আছে।